মঞ্চে উপস্থিত উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মাননীয় বিধায়ক এবং আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, আমার দাদা। মঞ্চে উপস্থিত আছেন মুখ্য প্রশাসক নীলিমেশ দাস, তৃণমূল টাউন কংগ্রেসের সভাপতি ঝন্টু দাস, বাণী দাস, নন্দী চক্রবর্তী, তারক দাস, রুমা চ্যাটার্জি, রিন্টু দে, মনোজ রায়, তাপস চ্যাটার্জি, এছাড়া অন্যান্য নেতৃত্বরা যারা উপস্থিত আছেন, প্রত্যেকের নাম নেওয়ার সৌভাগ্য এই মুহূর্তে হলো না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। মায়েদেরও আবার মোহর, খড়কুটো, সিমই ডাক দিচ্ছে, বুঝতে পারছি না। রবিবারও তো এখন জ্বালা, ওইখানে রবিবারও হয় এখন। যাই হোক, মঞ্চে সকল নেতৃত্বরা যারা উপস্থিত আছেন, আমাদের দাদা পাশের কেন্দ্রেরই বিধায়ক তিনিও উপস্থিত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কিছুক্ষণ পরে সুজাতা মণ্ডল খাও এসে উপস্থিত হবেন, তিনি পাশেই বক্তব্য রাখছেন, কিছুক্ষণ মধ্যে তিনিও আসবেন। আপনারা জানেন এই গোটা পশ্চিমবঙ্গের মাটি থেকে বিজেপি 18খানা লোকসভা আসন পেয়েছে এবং তার মধ্যে আপনাদের এই লোকসভা কেন্দ্র যেটা পড়ে সেটাও বিজেপি জিতেছে। নরেন্দ্র মোদী এসে বড় বড় সভা করে গিয়েছেন, আপনারা জানেন, লোকজনের ভিড় হয়েছে, তারপরে মানুষ নির্বাচিত করেছে, হ্যাঁ লোকজনের ভিড় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী সেই যে গিয়েছেন, আপনারা সেই যে বিজেপি নেতাদের জিতিয়ে এমপি বানিয়ে দিয়েছেন, তারপরে নরেন্দ্র মোদী আর এমুখ কখনো হননি। কিন্তু দেখুন একটা কথা ভেবে, এই উত্তরবঙ্গ থেকে আমি আজকে সকালবেলায় এলাম, ওই উত্তরবঙ্গে সবকটা আসন বিজেপি জিতেছে। আপনাদের এই জেলাতেও কতগুলো আসন বিজেপি জিতেছে। কিন্তু যেই নরেন্দ্র মোদী ভোট নিয়ে গেছেন, তিনি কিন্তু 2 বছরে আর ফিরে আসেননি। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদের ঘরের দিদি, তিনি লোকসভা নির্বাচনে এই জায়গাগুলো থেকে শূন্য হওয়ার পরেও কিন্তু বারবার আপনাদের কাছে এসেছেন, আপনাদের এলাকায় এসেছেন। তফাৎটা কিসের জানেন? তফাৎটা হচ্ছে একটা ছোট্ট কথার, একটা ছোট্ট সম্পর্কের নাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে অনেকে কি বলতেন? জ্যোতিবাবু। বুদ্ধদেব ভট্টাচার্যকে অনেকে কি বলতেন? বুদ্ধ বাবু। নরেন্দ্র মোদীকে অনেকে কি বলেন? মোদীজি, তাই তো? এখন জি বাবু এগুলো মানে কি জানেন? অনেক উপরের মানুষ, আমরা হচ্ছি তাদের চাকর বাকর। কিন্তু মমতা ব্যানার্জিকে আপনারা কি বলেন? দিদি। আর দিদি কি? ঘরের নাম, সম্পর্কের নাম, আত্মীয়তার নাম। আর তাই মা বলুন বা দিদি বলুন, আপনি মায়ের ওপর অভিমান করতে পারেন, কিন্তু মা আপনার উপর অভিমান করতে পারেন। উদাহরণটা কি? আমি দিনের শেষে ধরুন আমার মায়ের সাথে একটু অভিমান হয়েছে, আমি 3 দিন কথা বলছি না, কিন্তু আমি জানি আমি সভা করে ক্লান্ত হয়ে যখন রাত্রি 11টা, সাড়ে 11টা, 12টায় বাড়ি ঢুকবো, আমার মা ঠিক টেবিলের ওপর আমার ভাতটা বেড়ে থালার ওপরে আরেকটা থালা তাতে চাপা দিয়ে নিজে না খেয়ে অপেক্ষা করবে। কথা কিন্তু আমি বলবো না, কিন্তু আমার মা আমার জন্য ভাতটা বেড়ে রেখে অপেক্ষা করবে। কিন্তু অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে এই আত্মীয়তাটা আর পাওয়া যায় না। তফাৎটা কোথায় হয় জানেন তো? এই দেখুন একটা ছোট্ট তফাৎ বলি। আপনারা দুটো রাজনৈতিক দলের নেতৃত্বকে দেখছেন, এই বেসিক ডিফারেন্সটা না বললে বক্তব্যটা এগোনো যাবে না। একদিকে প্রধানমন্ত্রীকে দেখছেন যিনি 6 বছর দেশের প্রধানমন্ত্রী, একদিকে মুখ্যমন্ত্রীকে দেখছেন যিনি 9 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী। দুজনের ব্যাকগ্রাউন্ডটা কি? নরেন্দ্র মোদী ছোটবেলায় আপনাদের বলেছিলেন, মানে প্রধানমন্ত্রী হওয়ার আগে, मैं चाय वाला हूं, मुझे वोट दीजिए, मैं तो फकीर आदमी हूं, झोला लेके निकल पड़ूंगा। যদিও কেউ কেউ আস্তে আস্তে বলেছিল আপনি ঝোলা নিয়ে বেরোলে আগে তো ঝোলাটা আমরা চেক করে দেখবো কি আছে, এমনি এমনি যাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঝোলা লেকে নিকাল পারুঙ্গা। জনতা কি ভাবলো? একজন চাওয়ালা যিনি ছিলেন তিনি গরিবের যন্ত্রণাটা বুঝবেন যদি প্রধানমন্ত্রী হন, তাই তাকে ভোট দাও, ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানালেন। এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি ছিলেন? তিনি হরিণঘাটা দুধ কোম্পানিতে সেলস গার্ল ছিলেন, বিক্রি করতেন, বুথে বুথে বসতেন। তাকে কখনো মাইকের সামনে কথা বলতে হয়নি যে আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি বলে আমায় ভোট দাও, কিন্তু আপনারা নির্বাচিত করেছেন। একজনের 9 বছর অতিক্রান্ত, একজনের 6 বছর অতিক্রান্ত। এবার একটু রিভাইন্ড করুন, তফাৎটা দেখা যাক। যিনি ছিলেন চাওয়ালা, ফকির, তিনি এখন এই যে জামা পরেছি আমি পাঞ্জাবি, উনি পাঞ্জাবির ওপরে একটা স্যুট পরেন, স্যুটটার দাম হচ্ছে 10 লাখ টাকা। তিনি ফকির, তিনি যে গাড়িটায় চড়েন তার দাম হচ্ছে 5 কোটি টাকা। তিনি ফকির,
তিনি যে এলাকায় থাকেন সেই এলাকাটার সৌন্দর্যায়ন করার জন্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি খরচ করে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট বানাচ্ছেন। এটা গেল ফকিরের কথা, ফকিরের পরিবর্তন। এবার চলে যান দিদি সম্পর্কের নাম। 9 বছর আগে কি পড়তেন? একটা 70 টাকার হাওয়াই চটি। 9 বছর আগে কি পড়তেন? একটা 150 থেকে 200 টাকার ফিনফিনে সাদা শাড়ি। 9 বছর আগে কোথায় থাকতেন? কালীঘাটের মায়ের মন্দিরের পাশে ছোট্ট টালিতে, টালির চালের বাড়িতে। আজকে 9 বছর পর কি পরেন? ওই হাওয়াই চটি। কি পরেন? ওই সাদা শাড়ি। কি কোথায় থাকেন? ওই টালির চালের বাড়িতে। তার মানে একটা লোক নিজেকে চাওয়ালা পরিচয় দিয়েছিল, কিন্তু সেই গরিবের মর্মটা বুঝতে পারেনি। কারণ আম্বানি আদানিদের সাথে রোজ গা ঘেঁষাঘেঁষি করলে আর চাওয়ালার গন্ধ গায়ের মধ্যে থাকে না। আর থাকে না বলেই নিয়মিত সাধারণ মানুষের জীবনের যন্ত্রণা নামিয়ে আনা যায়। কিভাবে? নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা পরিবর্তন করে দিলেন। ওর থেকে চাল বাদ, ডাল বাদ, আলু বাদ, এমনকি তৈলবীজ বাদ। তার ফলাফল কি হলো? কদিন আগে অব্দিও 45 টাকা কিলো আলু কিনেছেন। দিদি অনেক চেষ্টা করে দামটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু কি করা যাবে? সর্ষের তেলের দাম কত মায়েরা? রিফাইন তেলের দাম কত বেড়েছে কি বাড়েনি আপনারা জানেন? শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডারের দামও তো বেড়ে গেছে, এবং শুধু বেড়েছে তাই নয়, ভর্তুকির টাকাটাও মেরে দিয়েছে মোদিজি। ব্যাংকে দেয় না, কাউকে 5 টাকা দেয়, কাউকে 10 টাকা দেয়। হাওয়া। যার 15 লাখ টাকা দেওয়ার কথা ছিল সে তো 15 লাখ দিলই না, গ্যাসের ভর্তুকিটাও হাওয়া করে দিল। 20 টাকা, কারোর 20, 5, 8 এইটা দেওয়ার কথা ছিল কি? এবার ভাবুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা থেকে চাল, ডাল, আলু এগুলো বাদ গেল কেন? আমি প্রথমে ভাবছি এটা কে করতে পারে, তো পাগল ছাড়া করবে না। পরে ভাবছি, এবার বুঝেছি কেসটা কি। আরে দাদা, যাদের খাদ্য তালিকায় গরু আর গোমূত্র আছে, ঘাস যাদের দুবেলার আহার, তারা কি চাল, ডাল, আলুর মূল্য বুঝতে পারে বলুন তো? যেটা আমরা রোজ খাই, তারা তো বুঝবে না। তাই তারা তালিকা পাল্টে দিল, আর তালিকা পাল্টে দিয়ে সাধারণ মানুষের জীবনে যন্ত্রণা নামিয়ে আনলো। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। আপনারা কোন লোকসভা আসন থেকে জেতান বা না জেতান, তিনি সেই মায়ের মতো। আমার অভিমান হলেও যে থালার উপরে ভাতটা বেড়ে রাখে, ওই মা বলেছে এরা আমায় ভোট দিক আর না দিক, আমি যতদিন ক্ষমতায় থাকবো এদের প্রত্যেকের পেটের ওপরে ফ্রি ভাতের দায়িত্বটা আমি নিলাম। এবার কি হয় মা? ওই রাত্রিবেলা 2:30টার সময় মা রাত্রিবেলা উঠে এলো আমি খাওয়া দাওয়া করার পরে। মায়ের সাথে কিন্তু আমার অভিমান, কথা বলি না। মা একটু কপালে হাত দিয়ে রেখে ভাবলো, হঠাৎ এবার ডাকলো। এবার মায়ের অভিমান ঘুচে গেছে। কিরে বাবু, কপালটা ছ্যাঁচছ্যাঁচ করছে কেন? জ্বর বাঁধিয়েছিস? ব্যাস, মায়ের কিন্তু রাগ কেটে গেল। এবার কি হলো? ঠিক সকালবেলা হলো, ডাক্তারখানাটা খুললো। রিক্সায় করে আমাকে বসিয়ে নিয়ে প্রথম ডাক্তারখানার পেশেন্ট হচ্ছি আমি। মা কিন্তু সবার আগে নিয়ে চলে গেল। এবার আসুন আপনার রাজ্যের মায়ের কথায়। তিনি কি বললেন? 9 বছরে তো সরকারি চিকিৎসা ক্ষেত্র ফ্রি করে দিয়েছি। এবার যে প্রাইভেট হসপিটালে, প্রাইভেট নার্সিং হোমে শুধু বড়লোক বাপের বেটারা স্যুট বুট পরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, ওখানে আমার ছেঁড়া ফাটা জুতো জামা পরা বাবা মাটাও লাইন দেবে 5 লক্ষ টাকার বছরে প্রাইভেটে চিকিৎসা করাবে। তোমাদের চিকিৎসার দায়িত্বটাও আমি নিলাম। তাহলে আমার মা আমার জ্বরটা দেখে ডাক্তারখানায় নিয়ে যেত। আমাদের দিদি বলল সরকারিতেও যেতে পারবে, বেসরকারিতেও যেতে পারবে। এবার আসুন, দিদি একদিন জঙ্গলমহলের রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খালি পায়ে হাতে একটা প্লাস্টিক নিয়ে স্কুলে যাচ্ছে। দিদি গাড়িটা দাঁড় করালেন, কাজটা নামিয়ে জিজ্ঞেস করলেন, কিরে স্কুলে যাচ্ছিস এই রোদের মধ্যে? রাস্তাঘাটের অবস্থা তো একদম খড়ি উঠে রয়েছে, পায়ে ফুটবে, খালি পা কেন? পিঠে স্কুলের ব্যাগ কোথায়? বাচ্চা ছেলে মেয়েগুলো বললো, দিদি আমার মায়ের না কিনে দেওয়ার ক্ষমতা নেই জানো তো। সেইখানে দাঁড়িয়ে দিদি একটা প্রকল্পের সিদ্ধান্ত নিলেন, আজ থেকে প্রত্যেকটা স্কুলের বাচ্চা তার পায়ের জুতো, মোজার, পিঠের ব্যাগের দায়িত্ব রাজ্য সরকার গ্রহণ করবে। তারপরে আবার 6 মাস পর দিদি ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। জানেন আনন্দের কথা কি? দিদিকে সেদিন গাড়ি থামাতে হয়নি, কাঁচও নামাতে হয়নি। কেন জানেন? কারণ দিদি দেখেছিলেন আরো 5-10টা বাচ্চা স্কুলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকের পায়ে বাতার জুতো, প্রত্যেকের পিঠে চামড়ার ব্যাগ, প্রত্যেকের পায়ে মোজা। তাই ওই ছেলেগুলোর মা বাবা আর্থিক অনটনের কারণে যেখানে তাদের দায়িত্বটা শেষ করেছে, বাংলার মা সেখান থেকে তাদের দায়িত্বটা গ্রহণ করেছে। এটাই হচ্ছে দিদি আর জি এর তফাৎ, বাবুর তফাৎ। বুঝতে পেরেছেন? আর এই তফাৎটার জন্যই বাংলার মানুষ মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে। আচ্ছা,
মমতা ব্যানার্জি ক্ষমতা আসবে এটা নিয়ে আমাদের বিতর্ক হয় না, আলোচনা হয় না, জানেন তো? বালুদারা জানে ভালো মতো, বালুদারা তো দলের একদম গভীরে আছে। যখন মানে নিজেদের মধ্যে আলোচনা হয় তখন আমরা এই আলোচনাটা করি যে আমাদের আসন আরেকটু কতটা খাটলে আমরা 220টা পেরিয়ে 225-এ যেতে পারি, 148 পেরোবই না, আমাদের আলোচনাই হয়নি। তো গল্পটা কোথায় হয়ে যাচ্ছে, তফাৎটা কোথায় হচ্ছে লোকসভার সাথে বিধানসভা? ভাবুন